অনেক দিন আগের কথা। বিষ্ণুপুর গ্রামে রিয়া, প্রিয়া ও দিয়া নামের তিন যমজ বোন বাস করত। একই পরিবারে তিনটে কন্যা সন্তানের জন্ম দিয়ে পুরো গ্রামে যেন হইচই ফেলে দিয়েছিল ওই পরিবার। সবাই ওই তিন যমজ বোনকে দেখতে আসছিল। রিয়া, প্রিয়া ও দিয়া দেখতেও ছিল ভারী সুন্দর। একই রকমের দেখতে তিন বোন ধীরে ধীরে বড় হতে থাকলো। গ্রামবাসী ওদের তিনজনকে নিয়ে সবসময় কথা বলা বলি করত, কারণ ওদের বাবা ছিল একজন দরিদ্র কৃষক। আর এমন একজন কৃষকের পক্ষে তিনটা মেয়েকে একসাথে মানুষ করা সত্যি অসম্ভব হয়ে উঠছিল। কিন্তু তারপরও সেই কৃষক হার মানেনি। সে এবং তার স্ত্রী মিলে অনেক কষ্ট করেই তাদের তিন মেয়েকে বড় করে তুলছিল। ওরা একে একে তিনজনই যখন ক্লাস 9-এ উঠল, তখন ওদের পড়াশোনার চাপও বেড়ে গেল, সাথে খরচও। ওদের বাবা মা চিন্তায় পড়ে গেল তিন মেয়েকে একই সঙ্গে কিভাবে পড়াশোনা করাবে। রিয়া, প্রিয়া ও দিয়া ওদের বাবা মায়ের কষ্টটা বুঝতে পেরে ওরা ঠিক করলো এখন থেকে ওরা কিছু একটা করবে, যাতে করে ওদের বাবা মাকে এভাবে টাকার জন্য চিন্তা করতে না হয়। যে ভাবা সেই কাজ। ওরা প্রতিদিন স্কুল শেষ করে বিকেল বেলা মাঠে চলে যেত ঝালমুড়ি বিক্রি করার জন্য। একজন ঝালমুড়ি বিক্রি করত, আরেকজন ঝালমুড়ি বানাতো, আরেকজন পাশে বসে বাদাম বিক্রি করত। এতে বেশ কিছু টাকা আয় হয়ে যেত। কিন্তু গ্রামের মানুষজন এই রিয়া, প্রিয়া ও দিয়ার এই সব কাজকর্ম ভালো চোখে দেখছিল না। ওরা তখন ওদের বাবাকে নানা রকম কটু কথা বলতে থাকে। কি মিয়া ভাই, নিজের তিন মেয়েকে দিয়ে এখন ব্যবসা করাচ্ছেন? পরে তো ভালো ছেলের কাছে বিয়ে দিতে পারবেন না। মেয়েদেরকে পড়ালেখা করাচ্ছিলেন, সেটাই তো ভালো ছিল। মেয়েরা আবার এসব মাঠে এসে ঝালমুড়ি বিক্রি করে কেন? মাঠে কত বাখাটে ছেলে থাকে, এসব কি আপনাদের খেয়াল নেই? যদি মেয়েদেরকে মানুষ করতে না পারেন তাহলে বিয়ে দিয়ে দিন। এত এভাবে রাস্তাঘাটে মেয়েদেরকে ছেড়ে রাখবেন না, কখন কোন দুর্ঘটনা ঘটে যায় বলা যায় ওসব। এই সব কিছু শুনে রিয়া, দিয়া ও প্রিয়ার বাবার খুব খারাপ লাগলো। সে বাড়িতে এসে চিন্তায় পড়ে গেল কি করবে, কিভাবে তার তিন মেয়েকে লালন পালন করবে আর নিরাপদে রাখবে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। বাবা, তুমি অন্যদের কথা কেন শোনো? আমাদের যদি ঘরে চাল না থাকে, তারা কি চাল এসে দিয়ে যাবে? আমাদের যদি পরীক্ষার ফি না থাকে, তারা কি পরীক্ষার ফি এসে দিয়ে যাবে? লোকের কথায় কান দিতে হয় না। তুমি মন খারাপ করো না তো। আমরা যেভাবে পারি আমাদের ভরণ পোষণ চালিয়ে যাব। ঝালমুড়ি বিক্রি করা কোনো অপরাধ নাকি? আর আমাদের বিয়ে নিয়েই বা তোমরা এত চিন্তা করছো কেন? আমরা যদি পড়াশোনা করে ভালো কিছু করতে পারি, তখন আমরা ঠিক বিয়ে করতে পারবো। এসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। কিন্তু ওরা না বললেও ওদের বাবার চিন্তা যেন দিন দিন বেড়েই যাচ্ছিল। তাই অবশেষে সে তার তিন মেয়েকে বাইরে গিয়ে এইভাবে ঝালমুড়ি বাদাম বিক্রি করানো বন্ধ করে দিল। আর সে নিজেই কৃষিকাজের পাশাপাশি জমিদারের বাড়িতে বাগানে মালির কাজে বসে গেল। শোন, দরকার হয় আমি 3 বেলা খাটবো, রাতে না ঘুমিয়ে কাজ করব, কিন্তু আমি চাই না আমার মেয়েদের দিকে কেউ কুনজরে তাকাক, আমার মেয়েদেরকে নিয়ে কেউ কটু কথা বলুক, কোনো সমালোচনা করুক। আমার 3 মেয়ে, আমি ওদেরকে একদম পরীর মতো, রাজকন্যার মতো রাখতে চাই, কিন্তু আমার সামর্থ্য নেই। এই হলো আমার দুঃখ। বাবা, তুমি এভাবে কেন কষ্ট পাচ্ছ? ঠিক আছে, যেহেতু এভাবে ঝালমুড়ি বিক্রি করা, বাদাম বিক্রি করে মানুষের সমস্যা হয়, তাহলে আমরা এমন কিছু করব যাতে মানুষের আর সমস্যা হবে না। আমরা 3 বোন মিলে ভেবে ঠিকই একটা কিছু ব্যবস্থা করে ফেলবো। তুমি একদম চিন্তা করো না। আর জমিদার আঙ্কেলের বাড়িতে মালির কাজ করতে তুমি কেন যাবে? বিকেলে আমরা স্কুল থেকে এসে 3 বোন মিলে ঠিকই গিয়ে বাগানের কাজগুলো করে আসবো। ওতে আমাদের কোনো সমস্যা হবে না। তোরা পড়ালেখা করিস, তোরা মানুষের বাড়িতে এভাবে কাজের লোকের মতো কাজ করবি? কেন বাবা? তুমি তো আমাদের বাবা। বাবা হয়ে যদি তুমি এসব করতে পারো, মেয়ে হয়ে আমরা কেন করতে পারবো না? অবশ্যই পারবো। রিয়া, প্রিয়া ও দিয়া জমিদারের বাড়িতে বাগানে রেগুলার কাজ করতে থাকে। ওরা প্রতিদিন স্কুলে যায়। স্কুল থেকে এসে বাগান পরিষ্কার করার কাজে লেগে যায়। এভাবেই ওরা সেদিনও বাগান পরিষ্কার করছিল। হঠাৎ ওরা দেখতে পায় একটা গোলাপ গাছের কাঁটাতে প্রজাপতি আটকে গেছে। প্রজাপতিটা কোনোভাবেই তার দানা সেখান থেকে ছাড়াতে পারছে না। এটা দেখে ওরা 3 বোনের খুব মায়া হলো। দেখ দেখ, প্রজাপতিটা কেমন আটকে গেছে, কিন্তু সাবধানে ডানাটা না ছড়ালে
ডানাটা তো এখানে ছিঁড়ে পড়ে যাবে, প্রজাপতিটা তো উঠতেও পারবে না। শোন, একটা কাজ করি, একটু তেল নিয়ে আয়, আমরা এই গোলাপের ডালের এই কাঁটাতে তেল ঘষে দেই, তাহলে এই ডানাটা পিচ্ছিল হয়ে আপনা আপনি খুলে যাবে। তারপর ওরা জমিদার গিন্নির কাছ থেকে তেল চেয়ে আনলো, আর সেই তেল গোলাপের কাঁটার মধ্যে ঢেলে দিল। সঙ্গে সঙ্গে প্রজাপতিটা ডানা পিচ্ছিল হয়ে গেল আর কাঁটা থেকে বেরিয়ে এলো। ওদের বুদ্ধিতে প্রজাপতিটা একদম ডানা না ছিঁড়েই সেই কাঁটা থেকে বেরিয়ে এলো। কিন্তু তারপর যা ঘটলো তা দেখে ওদের তিনজনের চোখ যেন চড়ক গাছ। এটা কি হচ্ছে? এসব কি দেখছি? পালা পালা বোন পালা! ওরা তিনজন পালাতে যাবে, তখনই পরী কথা বলে উঠল। ভয় পাচ্ছ নাকি? আমি হলাম ফুলপরী গো। প্রজাপতি হয়ে এভাবে বাগানে বাগানে উড়ে বেড়াই। পরীদের গল্প শোনোনি বুঝি? আমি সেই পরীরাজ্যের ফুলপরী গো। পৃথিবীতে ঘুরে বেড়াই, এই বাগানে প্রজাপতি সেজে উড়ে বেড়াচ্ছিলাম, আর অমনি এই দুষ্ট গোলাপের কাঁটায় আমার ডালটা আটকে গেল। তোমাদের বুদ্ধি দেখে আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি। আমি তো ভেবেছিলাম যে আমি এখান থেকে কখনো ছাড়াই পাবো না, আমার ডানা ভেঙে গেলে আমি তো পরেও হতে পারতাম না। কিন্তু তোমাদের কি বুদ্ধি বাবা! তোমরা তেল দিয়ে কিভাবে আমার পাখনাটা ছাড়িয়ে দিলে! তোমাদের আমার ভারী পছন্দ হয়েছে। বলো, তোমাদের একটা ইচ্ছা বলো, যে ইচ্ছা আমি পূরণ করতে চাই। পরি, আপনি সত্যি আমাদের ইচ্ছা পূরণ করবেন? তাহলে আপনি আমাদের এমন কিছু দিন যাতে আমরা আমাদের দরিদ্র বাবা মায়ের কষ্ট দূর করতে পারবো, আর কোনো রকম কষ্ট ছাড়াই সব ধরনের সকল খরচের ব্যবস্থা আমরা নিজেরাই করতে পারবো, পড়াশোনাও করতে পারবো, বাবা মায়ের দেখাশোনাও করতে পারবো। আরে বাস, এতটুকুই? ঠিক আছে, এই নাও। চু মন্তর চু, এখানে জাদুর 3 সোনার লেহেঙ্গা আছে। এই সোনার 3 লেহেঙ্গা তোমরা 3 বোন পরে নাও, আর 3 বোন তোমরা তোমাদের 3 সোনার লেহেঙ্গার কাছে যা চাইবে তাই চেয়ে নাও। আমি এখন আসি। এই বলে পরি সেখান থেকে উড়ে চলে গেল। ওরা বাসায় এসে 3 জাদুর সোনার লেহেঙ্গা পরে ওদের মধ্যে বড় বোন রিয়া বলল, আমি চাই আমাদের এই ভাঙাচোরা বাড়িটা যেন একটা দালান হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেটা একটা দালান হয়ে গেল। তারপর প্রিয়া বলল, আমি চাই আমার বাবা যেন একটা ব্যবসা করতে পারে, অতটুকু টাকা আমাদের কাছে চলে আসে। এতটুকু বলতেই ঘর ভর্তি টাকা হয়ে গেল। আর ছোট বোন বলল, আমি কিছুই চাই না, এই লেহেঙ্গাটা যেমন আছে আমার সঙ্গে তেমনই থাক। যদি আমি কখনো কোনো বিপদে পড়ি তখন এটা ব্যবহার করব। ছোট বোন এভাবেই ওই লেহেঙ্গাটা রেখে দিল, আর ওদের যতটুকু দরকার ছিল ততটুকুই ওরা পেয়ে গিয়েছিল। বাকি জীবন ওরা অনেক সুখে শান্তিতে কাটাতে লাগলো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইশিপুর নামের এক গ্রামে রত্না নামের একটা মেয়ে ওর শ্বশুর বাড়িতে এসে খুব ভালোই সুখে শান্তিতে সংসার করছিল। ওর শাশুড়ি ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো। বৌমা, বৌমা, শোনো, রাকিব তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেল। তুমি কি রাকিবের জন্য টিফিনটা দিয়েছিলে ওর ব্যাগে? সারাদিন ছেলেটা অফিস করে, টিফিন না করলে ছেলেটা তো রোগা হয়ে যাবে। হ্যাঁ মা, দিয়ে দিয়েছি। আর এই নিন, বাবার ওষুধটা আমি এখানে রেখেছি। আপনি কিন্তু বাবাকে প্রথমে এই খাবারটুকু খাওয়াবেন, তারপর ওষুধটা দিবেন। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যে আমার কত লক্ষ্মী বৌমা, তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হয়। আপনার মতো শাশুড়ি পেয়ে আমি অনেক খুশি মা। প্রতিটা ঘরে ঘরে যেন আপনার মতোই শাশুড়ি থাকে। এভাবেই অনেক আনন্দেই ওদের দিন কাটছিল। কিন্তু বাড়ি ফেরার পথে রত্নার স্বামী রাকিবের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, আর রাকিব হাসপাতালে ভর্তি হয়ে যায়। এ কি হলো? তোমার পা এভাবে কাটা পড়লো কেন? এখন আমাদের কি হবে? তোমার হাই রোজগারেই তো আমাদের সংসার চলতো। এখন আমি বাবা মাকে বা কি বলবো? তোমার এভাবে এই অবস্থা, আমি যে কিছুই ভাবতে পারছি না। আমিও কিছুই ভাবতে পারছি না, এখন আমাদের সংসার কিভাবে চলবে। আমি তো মাত্রই তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম, আমার একটা পাও কাটা পড়েছে, আমি আর আগের মতো অফিসও করতে পারবো না। তুমি এখন বলো, এখন আমার কি করা উচিত? জানি না, আমিও কিছুই জানি না। তুমি থাকো, বাড়িতে বাবা মায়ের অবস্থাও ভালো না, আমি ওনাদেরকে দেখে তারপর বিকালে আবার আসবো। রত্না একদম হিমশিম খাচ্ছিল কিভাবে সবকিছু সামলাবে। বাড়িতে যে কয় টাকা সেভিংস ছিল সেই সেভিংসের টাকা দিয়ে কোনো রকমে চিকিৎসা করানো হলো,
কিন্তু বাকি সময়গুলো কিভাবে সংসার চালাবে এই নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। রত্না তখন ওর মনে পড়ে যে ও ছোটবেলা সেলাইয়ের কাজ শিখেছিল, তাই ও ওদের বাড়ির সামনে একটা ছোট্ট দোকান নিল আর সেখানে সেলাইয়ের কাজ করতে শুরু করলো। এদিকে ওর স্বামী বিছানায় পড়ে থাকতো, হাঁটা চলাও ঠিকমতো করতে পারতো না, কারণ তার একটা পাই নেই। সে আর চাকরিতেও যেতে পারছিল না। এদিকে বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে ছেড়েও রত্না ওর নিজের বাপের বাড়িতে যাওয়ার জন্য রাজি ছিল না। বাবা মা, আপনারা একদম চিন্তা করবেন না, আমি এই সেলাইয়ের কাজ করে এই সংসার চালাবো। আমার স্বামীকেও আমি একদিন ঠিক সুস্থ করে তুলবো। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা তো আমাকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছেন। আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। বৌমা, আমাদেরকে ছেড়ে তুমি চলেই যাও, আমরা আমাদের জীবন কোনোভাবে কাটিয়ে নেব। আমাদের জন্য নিজের জীবনটা নষ্ট করো না। তোমার বাবা মা তো তোমাকে ডেকেই গেল। না মা, এটা হয় না। আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি মানে সারা জীবনের জন্য এসেছি। আমি কিছুতেই আমার বাপের বাড়িতে চলে যাব না। আপনার ছেলেকে আমি অনেক ভালোবাসি। এইভাবেই এত বাধা বিপত্তির মধ্যেও রত্না সংগ্রাম করে সংসার চালিয়ে যাচ্ছিল। এভাবেই দিন কাটতে থাকে। রত্না একদিন একটা পুরনো আসবাবপত্রের দোকানে যায়, আর দোকানে গিয়ে ওর হঠাৎ নজর পড়ে একটা পুরনো আয়নার দিকে। আরে বাহ, এই আয়নাটা তো অনেক সুন্দর। বাড়িতে বেশ অনেক দিন ধরে কোনো আয়না নেই, একটা আয়নার খুব দরকার। আমার শাশুড়ি মাও বলছিলেন বাড়িতে একটা আয়না থাকলে ভালো হতো, কিন্তু আমার যে আয়ের অবস্থা, আমি কি এটা কিনতে পারবো? তখনই দোকানদার বলে উঠল, এটা নিয়ে যান, এটার দাম খুব কমই রাখবো। পুরনো একটা আয়না দেখে কেউ নেয় না। একবার এক বুড়ি এই আয়নাটা মাত্র 500 টাকাতে আমাকে দিয়ে গেছে। আমি ভেবেছি এটা অনেক লাভ করে বিক্রি করব, কিন্তু এখন দেখি পুরনো আয়না বলে কেউ নিতে চায় না। অনেক পুরনো ডিজাইন, আমার দোকানে পড়ে পড়েও নষ্টই হচ্ছে। দাম তো আর বাড়বে না, আরো কমবে। আর আমার দোকানে অন্য নতুন জিনিস আনবো। এই আয়নাটা রেখে আমার দোকানের জায়গাও নষ্ট হচ্ছে। আপনি আমাকে 600 টাকা দিলেই আমি আপনাকে আয়নাটা দিয়ে দেব। কি বলছেন ভাই? এত বড় একটা আয়না 600 টাকায় দিয়ে দেবেন? কিন্তু ভাই, আমি যে মাত্র 200 টাকা সাথে করে এনেছি। বাকি টাকা আপনাকে আমি যদি আগামী সপ্তাহে দেই, আপনার কোনো সমস্যা নেই তো? আমি তো এইখানেই থাকি, আমার বাড়ি এই কাছেই। আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনাকে। আমার বউ তো আপনার থেকে জামা সেলাই করে। অনেক সুন্দর জামা সেলাই করেন আপনি। নিয়ে যান, সমস্যা নেই, টাকা দিয়ে যেন। তারপর আয়নাটা কিনে রত্না বাড়িতে চলে আসে আর আয়নার দিকে তাকিয়ে বলতে থাকে, আজকে সামর্থ্য নেই বলে একটা পুরনো আয়না বাড়িতে আনতে হলো। অথচ আমি আমার স্বামীর সঙ্গে কত স্বপ্ন দেখেছিলাম, দুইজনে মিলে কত সুন্দর করে বাড়িটা সাজাবো। এখন আমার স্বামীর চিকিৎসার টাকা, শ্বশুর শাশুড়ির চিকিৎসার টাকা জোগাড় করতেই আমাকে হিমশিম খেতে হয়। তবুও ভালো, আমি একটা ভালো শ্বশুর বাড়ি তো পেয়েছি। ভাগ্য করে কজনই বা এমন ভালো শ্বশুর শাশুড়ি স্বামী পায়। আজকে যদি আমার পরিবারের এই বিপত্তি না হতো, তাহলে তো এত কষ্ট আমাকে করতে হতো না। একদিন সব ঠিক হয়ে যাবে। এইসব বলতে বলতে আয়নার সামনে দাঁড়িয়ে রত্না কান্না করছিল। দূর থেকে ওর শাশুড়ি সব শুনতে পাচ্ছিল। শাশুড়িরও তার বৌমার এত কষ্ট দেখে সত্যি খুবই খারাপ লাগতো। এইভাবেই দিন যাচ্ছিল। একদিন রত্না কাজ করতে করতে হঠাৎ একটা শাড়ি ওর চোখে পড়ে যায়। শাড়িটা ও গায়ে এনে আয়নার সামনে দেখে বলতে থাকে, এই শাড়িটা কত সুন্দর। আমার স্বামী আমাকে বিয়ের পরপরই উপহার দিয়েছিল। বলেছিলাম তোমাকে নিয়ে এই শাড়িটা পরে পার্কে ঘুরতে যাব। সেসব কিছুই তো হলো না। আমার স্বামীর পাও কাটা পড়লো। এই পাও মনে হয় না আর কোনোদিন জোড়া লাগবে। যদি আমার স্বামীর পাটা ঠিক হয়ে যেত, তাহলে আমার জীবনে আর কোনো সমস্যাই থাকতো না। কখনো যদি এমন কোনো চমৎকার হতো যে আমার স্বামীর পাটা একদম ঠিক হয়ে গেছে, তাহলে সব ঠিক হয়ে যেত। একদিন হঠাৎ করে রত্নার হাতে থাকা একটা কাঁচের গ্লাস সেই আয়নায় গিয়ে লাগলো, আর সঙ্গে সঙ্গে আয়নাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এ কি করলাম আমি? এই আয়নাটা তো ভেঙে ফেললাম। এত অভাবে সংসারে আয়নাটা কিনে নিয়ে আসলাম, আর এই আয়নাটাও ভেঙে ফেললাম। ছি ছি ছি, আমি কি অঘটন ঘটালাম! এই ভেবে রত্না যখন আয়নার কাচের টুকরোগুলো তুলতে গেল, তখনই ওর হাতটা কেটে যায় আর রক্ত গিয়ে লাগে আয়নার টুকরোর মধ্যে। সঙ্গে সঙ্গে সেই আয়না থেকে বেরিয়ে আসে খুব সুন্দর একটা লাল টকটকে পরী। পরীটা বলতে শুরু করে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। আমি বহু বছর ধরে আয়নায় বন্দী হয়ে গেছি। এই আয়নাটা এক বুড়ি তান্ত্রিকের। সে আমাকে জিদ করে এভাবে বিক্রি করে দিয়েছিল,
ভেবেছিল আমি এখানে আজীবন বন্দি থাকবো। আমি প্রতিদিন তোমার কথা শুনতাম, কিন্তু তোমাকে সাহায্য করার মতো উপায় আমার ছিল না। কারণ যতদিন আমি আয়নায় বন্দি থাকবো ততদিন আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আমার গায়ে যখন কোনো পবিত্র কোনো মানুষের রক্ত লাগবে আর এই আয়না ভেঙে যাবে, তখনই আমি আমার আগের রূপ ফিরে পাবো। আমি সেই দিনটার অপেক্ষাতেই ছিলাম। আর দেখো, আজকে তোমার হাতে এইভাবে গ্লাসটা ভেঙে গেল, আর সাথে আয়নার সাথে আমিও মুক্তি পেয়ে গেলাম। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার স্বামীর পা একদম ঠিক করে দিচ্ছি। এরপর পরে গিয়ে ওর স্বামীর কক্ষে যায় আর ওর স্বামীর পাটা একদম সুস্থ করে দেয়, আগের মতো ঠিক করে দেয়। আর তারপর ওকে বলে, এই নাও, আমি তোমাকে এই জাদুর শাড়িটাও দিয়ে যাচ্ছি। এই শাড়ি পরে তুমি যখন আমাকে ডাকবে আমি তখনই তোমার সামনে চলে আসব। এই সবকিছু রত্নার সামনে হচ্ছিল। রত্না যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। পরি তখন তার পরিরাজ্যে ফিরে যায় আর রত্না ওর স্বামীকে আবারও সুস্থ রূপে ফিরে অনেক খুশি হয়ে যায়। সব আমাদের বৌমার জন্য হয়েছে। তোমার মতো বৌমার সত্যিই তুলনা হয় না। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। কুসুমপুর নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে ময়না নামের একটা মহিলা তার ছোট্ট মেয়ে তিন্নিকে নিয়ে বাস করত। তিন্নি ওর মায়ের সঙ্গে থাকতো। ময়নার স্বামী ময়নাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে, কারণ সে আবারও বিয়ে করে আর সেই পরিবারে সুখে আছে। ময়নাকে না কোনো টাকা পয়সা, না কোনো খরচ, একটু থাকার জায়গা পর্যন্ত দেয়নি। ময়না অসহায়ের মতো তার ছোট মেয়েটাকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালাচ্ছিল। এভাবেই দিন যাচ্ছিল। রাতে ঘুমানোর সময় ময়নাকে ওর মেয়ে তিন্নি বলে, মা, আমার সকল ক্লাসমেটরা বলেছে কালকে নাকি আমাদের ক্লাসে ওরা সবাই নতুন ড্রেস পরে আসবে, কারণ এখন তো নতুন বছর, আমরা তো নতুন স্কুল থেকে নতুন ক্লাসে উঠেছি। ওরা কত কিছুই তো বলবে মা, গরিবের মেয়ে হয়ে ওদের এসব কথায় কানে দিস না। কিন্তু মা, ওরা তো বলেছে যে ক্লাস পার্টিতে নতুন ড্রেস পরে যেতে হয়। আমাকে একটা নতুন ড্রেস কিনে দাও না মা, কালকে সকালে আমাকে নতুন ড্রেস কিনে দেবে, আমি ওটা পরে স্কুলে যাব। মারে, আমরা যে দুবেলা দুমুঠো খাবার খেতে পারি এটাই তো আমাদের জন্য অনেক। আবার নতুন ড্রেস কোথা থেকে পাবো? এসব নিয়ে একদম চিন্তা করিস না মা। শোন, মন দিয়ে পড়াশোনা কর। পড়াশোনা করলে তুইও নতুন জামা কাপড় পরতে পারবি, আমিও নতুন জামা কাপড় পরতে পারবো। আমাদের এই কষ্টের দিন তখন শেষ হবে। মা, তুমি সব সময় শুধু এগুলো বলো, এগুলো শুনতে একটুও ভালো লাগে না। যাও, তোমার সঙ্গে কোনো কথাই নেই, আমি ঘুমাচ্ছি। তিন্নি ওর মায়ের কষ্টটা না বুঝে ঘুমিয়ে পড়ে। এদিকে রাত জেগে ময়না অঝরে চোখের পানি ফেলে। আমি আমার মেয়েটাকে বোঝাতেই পারি না যে ওর বাবা ওকে ছেড়ে চলে গেছে। এখন আমি কোনো রকমের সংসারটা চালাই। ওর স্কুলের খরচ, সংসারের খরচ, বাড়ি ভাড়া সব দিয়ে যে আমি নিজে কোনো কিছুই করতে পারি না। ওর মায়ের কান্নার শব্দে তিন্নির ঘুম ভেঙে যায়। তিন্নি বুঝতে পারে ওর মায়ের সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছে। তিন্নি তখন ওর মাকে জড়িয়ে ধরে বলে, মা, ও মা, আমি তো বুঝতে পারিনি। আমি তোমার সঙ্গে শুধু শুধু খারাপ আচরণ করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো নতুন জামার জন্য বায়না ধরবো না। আমার লক্ষ্মী মেয়ে, একদিন তোকে আমি অনেক সুন্দর জামা কিনে দেব, দেখিস। দুই মা মেয়ে গলা ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তিন্নি পুরনো একটা ড্রেস পরেই স্কুলে চলে যায়। আর এদিকে ওর মা ময়না বাড়িতে বাড়িতে কাজ করতে থাকে। সে এমনই একদিন এক বাড়িতে কাজ করে যখন বাড়ি ফিরছিল তখন দেখে বাড়ির পেছনে পুকুরের পাশেই একটা প্রেসার কুকারের মতো কিছু একটা পড়ে আছে। এটা দেখে ময়না সেখানে এগিয়ে যায়। আরে, এটা দেখে তো মনে হচ্ছে এটা কোনো প্রেসার কুকার, কিন্তু অনেক পুরনো, ঢাকনাও নেই। এটা ফেলে গেছে কে? মনে হচ্ছে কেউ ব্যবহার করবে না তাই ফেলে গেছে। এটা আমি সাথে করে বাড়িতে নিয়ে যাই। আমার বাড়িতে মাত্র দুইটাই পাতিল, একটায় তরকারি বসাই, আরেকটাতে ভাত। আরেকটা হাঁড়ি পাতিল থাকলে তো সুবিধাই হয়। নিয়ে যাই, ঘষে মেজে পরিষ্কার করে রান্না করতে পারবো। এই ভেবে ময়না বাড়িতে সেই প্রেসার কুকারটা নিয়ে আসে আর তারপর সেটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করতে থাকে। যতই ঘষতে থাকে ততই ময়লা বের হতে থাকে। আরে, এত ঘষছি এতক্ষণ থেকে, কিন্তু এর ময়লা তো শেষই হচ্ছে না। কত জন্মের পুরনো কে জানে। এটা কি ফেলে দেব নাকি? না, আর একটু ঘষি। যদি এটা সুন্দর হয়ে যায় বেশ, আমি অনেকদিন রান্না করতে পারবো।
বাজারের হাঁড়ি পাতিলগুলো তো যেই নরম হয়, দুদিন রান্না না করতেই একদম কানা হয়ে যায়। তারপর ময়না আরো অনেক জোরে জোরে ঘষতেই থাকে। প্রায় ঘন্টা খানেক ঘষার পর সেই প্রেসার কুকারটা একদম চকচকে হয়ে ওঠে। এই তো একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। এটা এতদিন কেমন নোংরা হয়ে পড়েছিল, ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে রাতে আলু সিদ্ধ করব এই প্রেসার কুকারে। এই ভেবে সে প্রেসার কুকারটা রেখে দেয় আর তারপর তার মেয়ের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই ময়না, ও ময়না, বলি বাড়িতে আছো? এই নাও তোমার এই মাসের বেতনটা। সকালে বেতন চেয়েছিলে, তোমার ওই বড় ভাই তো বাড়িতে ছিল না, তাই এখন উনি এসেছেন, টাকাটা তোমাকে দিয়ে গেলাম। একা মানুষ কখন কোন কিছুর দরকার পড়ে। ভালো করেছেন, টাকার আসলে অনেক দরকার। মেয়েটা একটা নতুন জামা চাইছে, দিতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ময়না সেই টাকাটা নিয়ে প্রেসার কুকারে রাখে আর তারপর সে তার কাজ করতে থাকে। যখন সে প্রেসার কুকার খুলে তখন দেখে পুরো প্রেসার কুকার টাকাতে ভরে গেছে। সে সেখানে 100 টাকার একটা নোট রেখেছিল আর সেখানে সাথে ছিল 500 টাকার বেশ কয়েকটা নোট। সবগুলো টাকা যেন ডাবল হয়ে গেছে। পুরো প্রেসার কুকার ভরা শুধু টাকা আর টাকা। আমি কি দেখছি? আমার এখানে তো মোটে 3100 টাকা ছিল, এখন এখানে এত টাকা কি করে হলো? এটা কোনো জাদুর প্রেসার কুকার নাকি? আমি তো প্রেসার কুকারে খাবার রান্না করার জন্য এনেছি, কিন্তু এতে তো দেখছি খাবারের জায়গায় টাকা পয়সা ডাবল হচ্ছে। তখন তিন্নি এসে দেখে আর বলে, ভালোই তো হলো মা, দেখেছো আমরা অনেক কষ্ট করে থাকি, তাই আমাদের জন্য জাদুর প্রেসার কুকার চলে এসেছে। মা, তুমি এই প্রেসার কুকারে কিছু রান্না করে দেখো তো, রান্না কেমন হয়। তারপর সঙ্গে সঙ্গে তিন্নির বুদ্ধিতে ময়না সেই প্রেসার কুকারে আলু সিদ্ধ করতে শুরু করলো আর বলল, আলু সিদ্ধ করছি, কিন্তু আলু যদি দ্বিগুণ হয় তাতেই বা লাভ কি? আলু আর কত খাওয়া যায়? এর চেয়ে যদি পোলাও কোরমা যদি হতো তাহলে বেশ ভালো হতো। সঙ্গে সঙ্গে সেই প্রেসার কুকারের থেকে একটা আওয়াজ এলো। প্রেসার কুকারটা সাথে কাছে নিয়ে দেখলো সেখানে গরম গরম বিরিয়ানি রান্না হয়ে গেছে। এটা দেখে তো একদম অবাক হয়ে গেল আর বিরিয়ানি নামিয়ে ওরা আবার বলল, যদি এখন গরুর মাংস হতো খুবই ভালো হতো। সঙ্গে সঙ্গে প্রেসার কুকারে গরুর মাংস চলে এলো। এটা দেখে ওদের আনন্দ আর দেখে কে, ওরা মা মেয়ে অনেক খুশি হলো। দেখেছো মা, এই প্রেসার কুকারে যেমন খাবার পাওয়া যায় তেমন টাকা রাখলে টাকাও দ্বিগুণ হয়ে যায়। এখন আমাকে আর কেউ গরিবের মেয়ে বলতে পারবে না, আমরা এখন অনেক ধনী হয়ে যাব। এই সব কিছু সেখানে থাকা ওই মহিলাটা দেখছিল। আর মহিলাটা তখন বলতে শুরু করে, এই ময়না, এই প্রেসার কুকার আমাকে দে বলছি, নয়তো তোকে এই গ্রাম ছাড়া করবো বলে দিলাম। আমার স্বামী হচ্ছে পুলিশ, আমি কিন্তু তোকে ছাড়বো না। দে বলছি এই প্রেসার কুকার, এই জাদুর প্রেসার কুকার আমাকে দে। আপনি কি বলছেন? আমি এটা পেয়েছি, আপনাকে কেন দেব? দে বলছি, এই প্রেসার কুকার আমার, দে বলছি। যখন সেই মহিলাটা ওর সঙ্গে এমন করতে শুরু করে তখন প্রেসার কুকার থেকে একটা বড় লাঠি বেরিয়ে আসে আর মহিলাটাকে ইচ্ছা মতো পেটাতে শুরু করে। ও মাগো, মরে গেলাম গো, কি হচ্ছে? কেমন প্রেসার কুকার গো? নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্রেসার কুকার। ঠিক আছে, এদের কাছেই থাক, আমি আর তোর কথা মুখেও আনবো না, আমি যাই, পালাই। তারপর সেই মহিলা সেখান থেকে মারের ভয়ে পালিয়ে গেল। আর তারপর সেই জাদুর প্রেসার কুকার নিয়ে ময়না তার মেয়েকে নিয়ে সেই গ্রাম ছেড়ে চলে গেল, যেন কেউ আর তাদের কোনো ক্ষতি করতে পারে না। আর বাকিটা জীবন সেই জাদুর প্রেসারের থেকে টাকা নিয়ে তার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে কাটাতে শুরু করলো। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।